674টি বেড আছে কোভিড এর সাহায্যের জন্য। তিনি কি সেটা জানেন না? এত বড় মিথ্যা কথা বলে গেলেন যে আমরা টাকা দিয়েছি, যখন 1 টাকা দেয়নি। আমি দায়িত্বের সঙ্গে অর্থমন্ত্রী হিসেবে বলছি, আমরা কোভিডের জন্য কোনো টাকা পাই। এবারে আসছি এরই সম্বন্ধে দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো 3 out of 5 states lowest testing per million। কে তারা? সবচেয়ে নিচু টেস্টিং কোন রাজ্য করছে? পশ্চিমবঙ্গ সামনে বলে গেলেন সবই, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নেই, কোনো ক্যাপাসিটি নেই, কিচ্ছু নেই। আচ্ছা, তথ্যে আসুন। টপ 5 স্টেটস কারা যারা লোয়েস্ট টেস্টিং পার মিলিয়ন, 1 মিলিয়নে লোয়েস্ট টেস্টিং? বিহার 1697, বিজেপি রুল স্টেট। উত্তরপ্রদেশ, মাই গড, 2909, ভগবান। মধ্যপ্রদেশ 4043। সেহেতু একদিকে টেস্টিং এ পার মিলিয়ন বেড়েছে নিয়ারলি 2.6 টাইমস ইন দ্য লাস্ট 1 মান্থ। এই লাস্ট 1 মাসে 2.6 টাইমস, পার্সেন্টেজ নয়, 2.6 গুণ বেড়েছে পশ্চিমবঙ্গে। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের বিজেপি রুলড স্টেটস among the top worst 5 বলতে পারি, 3 are বিজেপি রুল: বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ইউপিতে আপনারা নিশ্চয়ই দেখেছেন সংবাদ মাধ্যমে, একটি শেল্টারে 57 জন মেয়ে, অল্প বয়সী, tested positive to COVID, out of which 5 জন are pregnant. This includes 2 pregnant minors, one of them who is HIV positive. এই শেল্টার সেই বাচ্চা মেয়েদের জন্য কিভাবে উত্তরপ্রদেশের সরকার চালাচ্ছে, লজ্জাস্কর। আমার লজ্জা করতে বলছে, লজ্জা করতে হচ্ছে বলতে। গুজরাট, বিজেপি রুল স্টেট, মাননীয় প্রধানমন্ত্রী নিজের রাজ্য, যেখানে তিনি 15 বছর চিফ মিনিস্টার ছিলেন। গুজরাটের কি অবস্থা? হাইয়েস্ট ডেথ রেট, গুজরাটে ডেথ রেট 5.82%। তারপরে যেখানে ওয়েস্ট বেঙ্গল 3.76%। তুলনা করুন, গুজরাটের ডেথ রেট 5.82%, ওয়েস্ট বেঙ্গল ডেথ রেট 3.76%। অথচ ওয়েস্ট বেঙ্গল নাকি কিছু করতে পারছেন, গুজরাটে কিছু নাই। আমাদের এখানে টিম চলে এলো নাকি আমরা কিছু করতে পারছি না। অদ্ভুত হচ্ছে, সেই যখন টিমটি এলো তখন আহমেদাবাদ এবং আহমেদাবাদ ডিস্ট্রিক্ট was in the grip of COVID, worst case in the country. সেখানে কিন্তু কোনো টিম গেল না। তার 2 মাস পরে টিম গেল অন্য কারণে, কিছু এপিডেমিওলজিস্টকে পাঠানো। সেহেতু এবার আসছি নেক্সট প্রশ্নে। আমরা নাকি শুরুতে টেস্টিং করছিলাম না। আমি এখানে দায়িত্বের সঙ্গে বলতে পারি যে টেস্ট কিট যে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে, আপনারা জানেন সেগুলো অ্যাম্বিভ্যালেন্ট রেজাল্ট দিচ্ছিল, ইনঅ্যাকুরেট রেজাল্ট দিচ্ছিল। দুটো জায়গায় টেস্ট করলে 2 রকম আলাদা আলাদা রেজাল্ট পাওয়া যাচ্ছিল। আমরা কি মানুষকে ভাঁওতা দেব? আমরা বললাম যে এই টেস্ট কিট কেন্দ্রীয় সরকার দিয়েছে, ইট ডাজন্ট ওয়ার্ক। কি হলো জানেন? ICMR শেষ পর্যন্ত মেনে নিল পশ্চিমবঙ্গের বক্তব্য, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। তারা 2 দিনের জন্য সেই টেস্ট কিট ব্যবহার করা বন্ধ করে দিল। পশ্চিমবঙ্গ নয়, কেন্দ্রীয় সরকার, ICMR। এবং সেই টেস্ট কিটকে নতুন করে রিকাস্ট করতে হলো। আজ শুনতে হচ্ছে আমরা কি টেস্ট করছিলাম। যদি টেস্ট কিট ইটসেলফ ইজ ডিফেক্টিভ, কে বলছে? ICMR বলছে।
পশ্চিমবঙ্গ সরকার তো বলেইছে, তো শুনলে না তোমরা? শেষে ICMR যখন বললো তখন কোথায় গেলে? ব্যাকফুটে পড়ে গেল। তারপরে আসছি মাইগ্রেন্ট ওয়ার্কার, পরিযায়ী শ্রমিকদের সম্বন্ধে। আপনারা শুনে হয়তো ভালো লাগবে শুনে যে তাদের মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য পশ্চিমবঙ্গ কি করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী, প্রথম মুখ্যমন্ত্রী যিনি 18 জন চিফ মিনিস্টারকে নিজে পার্সোনাল চিঠি লিখেছেন, যাদের তিনি চেনেন অনেক, বলেছেন ওদের দেখাশোনা কর। কিন্তু শুধু মুখের কথা নয়, স্নেহের পরশ। 5 লক্ষ বেনিফিশিয়ারি 1000 টাকা করে, যাতে ইমিডিয়েট ক্যাশ হাতে আসে, তুলে দেওয়া হবে। ট্রেনের ভাড়া কেন্দ্রীয় সরকার বলল আমরা 85% দেবো, স্টেট 15%। কেন? আমি জিজ্ঞেস করতে চাই, প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ডে এখন মিডিয়ার মাধ্যমে জানতে পাচ্ছি 9000 কোটি পড়ে আছে। সেটা কিন্তু ইয়ে করা যায় না, অডিট করা যায় না, সেটা পাস করানো আছে যে প্রধানমন্ত্রীর কেয়ার ফান্ড ক্যানট বি অডিটেড বিয়ন্ড অডিট। অথচ চিফ মিনিস্টারের রিলিফ ফান্ড ক্যান বি অডিটেড। সেই ফান্ড থেকে তুমি রেলওয়ের টাকাটা দিতে পারতে না? শেষ পর্যন্ত কি হলো? মাননীয় মুখ্যমন্ত্রী বলেন ছেড়ে দাও, আমরা পুরো টাকা দিয়ে নিয়ে আসবো আমাদের সাধারণ মানুষকে সাহায্য করার জন্য। এইটা হচ্ছে আমাদের মানসিকতা। 309টি ট্রেন এসছে উইথ ফুল টিকিট, যে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছে। তোমরা দিয়েছিলে, বলেছিলে 85% দেবো, তারপরে বার্গেনিং শুরু করে তোমরা 5% দাও, 10% দাও। কোথায় সেই মানবিকতা? কেন হলো মাইগ্রেন্ট ওয়ার্কার্স? আমি উদাহরণ দিতে চাই। পর্তুগাল, ইটালি, স্পেন, যেখানে লকডাউন হয়েছে, আমাদের মতন এত পিউনিটিভ লকডাউন ভারত পৃথিবীতে কোথাও হয়, তাও তাদের সেখানে লকডাউন হয়েছে। লকডাউনের ক্ষেত্রে তারা 4 দিন সময় দিয়েছিল ফর ডেমোগ্রাফিক ফ্লো, যাতে মানুষ যেখানে ফিরে যেতে চায়, বাড়ি যেতে চায়, নিজের কাছের মানুষের কাছে চলে যেতে চায়, 4 days they got। আমাদের এখানে কতক্ষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী? 4 ঘন্টা। তার জন্য কোনো চিন্তাই নেই, কোনো, তারা জানেনই না যে ভারতবর্ষের ইকোনমির একটা বিশাল অঙ্গ, 93% এমপ্লয়মেন্ট ইজ ইন দি আনঅর্গানাইজড সেক্টর। সেই অর্গানাইজড সেক্টরের মধ্যে লুকিয়ে আছে লার্জ নাম্বার অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স। আমরা 309টি ট্রেনকে রিসিভ করেছি। একদিন আমার মনে আছে, আমি শুনে খুব চিন্তিত হয়েছিলাম, আমাদের না জানিয়ে 35টি ট্রেন একদিনে পাঠিয়ে দেওয়া হলো, যার জন্য আমাদের যে 4 লেয়ার টেস্টিং প্রসেস, প্রথম থার্মাল গান দিয়ে টেম্পারেচার দেখা, তারপরে তাদের এক সেকশন ক্যান বি কোয়ারেন্টাইন এট হোম বিকজ তাদের এসিমটোম্যাটিক হতে পারে, অল্প কিছু সিমটম আছে, তাদের গভর্নমেন্ট কোয়ারেন্টাইনে যাওয়া, তারপরে বেশি সিমটম দেখে হাসপাতালে যাওয়া। 4 স্টেপস মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন হেলথ মিনিস্টার, তাকে ভায়োলেট করে 35টা ট্রেন পৌঁছে গেল। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, 40টা ট্রেন ভারতবর্ষে হারিয়ে গেল। তাদের ডেস্টিনেশন যেখানে যাওয়ার কথা ছিল সেখানে না পৌঁছে অন্য কোথাও ডেস্টিনেশনে পৌঁছে গেল। আপনারা সবাই জানেন, নতুন কথা কিছু নয়। কত লোক ফিরে এসছে পশ্চিমবঙ্গে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের মধ্যে? 14 লক্ষ পিপল হ্যাভ কাম ব্যাক, 14 লাখ পিপল হ্যাভ কাম ব্যাক। আর কোন রাজ্য নেই যে স্কিল ম্যাপিং করেছে। ইয়েস, পশ্চিমবঙ্গ স্কিল ম্যাপিং করেছে, যার জন্য 4.5 লাখ জবস, 4.5 লক্ষ মানুষ এই মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের মধ্যে আজকে 100 days ওয়ার্কে কাজ করছে। ওয়াই? স্কিল ম্যাপিং। তাদের যেহেতু তারা বেসিক কাজ করতে পারে, তারা 100 দিনের কাজে গেছে। এর সঙ্গে আপনাদের বলতে চাই, অলরেডি স্কিল ম্যাপড হয়ে যারা কার্পেন্টার, যারা প্লামার ইত্যাদি সমস্ত লিস্টে রয়েছে, তার উপরে কাজ শুরু হচ্ছে। এবার আসছি আমি মিথ্যাচার।
নতুন প্রজেক্ট করা হয়েছে যার থেকে পশ্চিমবঙ্গকে বাদ দিয়ে দেওয়া হবে। গরিব কল্যাণ রোজগার অভিযান, সুন্দর নাম। সেখানে কিন্তু আমাদের একটাও ডিস্ট্রিক্ট নেই। কেন? বলা হলো আমরা নাকি ডেটা দিইনি। এই মিথ্যাচারটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা নাকি, আমাদের রাজ্য নাকি ডেটা দেয়নি। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। 23শে জুন, আমি ডেট দিয়ে বলছি, 23শে জুন কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চিঠি এলো পিএনআরডি ডিপার্টমেন্ট, পঞ্চায়েত রাজ ডিপার্টমেন্ট, যে তোমরা আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেটা দাও যে কতজন মাইগ্রেন্ট ওয়ার্কার্স কোন ডিস্ট্রিক্টে পৌঁছেছে। এসেছে চিঠিটা দুপুরবেলা 7 PM, 7টার মধ্যে রেসপন্স ডিস্ট্রিক্ট ওয়াইজ পাঠিয়ে দেওয়া হলো। ডিস্ট্রিক্ট ওয়াইজ 25 তারিখে আবার চিঠি এলো যে না, এবারে ডিস্ট্রিক্টের আরো নিচে ব্লক লেভেলের ডেটা আমাদের দাও। সেম ডে the data was given to the central government. তার মানে কি তিনি এত বড় মিথ্যে কথা বললেন পশ্চিমবঙ্গে এসে যে তোমরা ডেটা পাঠাওনি? আমি দেখলাম ওর বক্তব্যে মিডিয়ার মাধ্যমে যিনি বলছেন যে পশ্চিমবঙ্গের সরকার নাকি ডেটা দেয়নি। আরে 23 তারিখ দুপুর বেলা লেখা হয়েছে, আমি স্পেসিফাই করে দিচ্ছি, পঞ্চায়েতি রাজ ডিপার্টমেন্টে পিএনআরডি তে পৌঁছেছে, 7টার মধ্যে সেই চিঠির জবাব গেছে। ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্রেকডাউন, আমাদের কাছে এভরিথিং ইজ মোর অর লেস ডিজিটাইজড, আমাদের কাছে তৈরি ছিল, পাঠিয়ে দেওয়া হয়েছে। 25 তারিখ আবার বলা না আরেকটু গ্রাসরুটস লেভেলে নিয়ে যাও, রেডি, একই দিনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো পরিযায়ী শ্রমিকদের জন্য কমপ্লিট ডেটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি যে এত বড় মিথ্যে কথা, এত বড় অসত্য তিনি এখানে এসে বললেন। ভারতবর্ষের অর্থমন্ত্রী, তিনি জানেন না, তাকে কেউ বলেনি, বা তিনি নিজেই এটাকে বলে দিলেন? রাজনৈতিক পরিপ্রেক্ষ্য এবং প্রণোদনের নিজে, সেই তো আমি বলবো যে মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহের পরশ, আর কেউ কিন্তু এটা করে। 18 জন চিফ মিনিস্টারকে চিঠি, আপনারা লোকালি আমাদের যারা ছেলেমেয়েরা আছে তাদের দেখাশোনা করুন। পুরোপুরি রেল ফেয়ার দিয়ে 309টি ট্রেন ফেরত আনা, 14 লক্ষ মানুষ ফিরে এসেছে। স্কিল ম্যাপিং কোন রাজ্য করেনি, আমি চ্যালেঞ্জ করে বলছি। কম্পিউটারাইজ স্কিল ম্যাপিং, যার জন্য 4.5 লক্ষ মানুষ আজকে 100 দিনের কাজে কাজ করছে। আর সবচেয়ে আমার দুঃখ হয়েছে শুনে, আশা করিনি আমি ম্যাডাম সীতারামনের কাছ থেকে এত বড় অসত্য উনি বলবেন যে আমরা নাকি ডেটা দিইনি। আমি আপনাকে ডেট দিয়ে চ্যালেঞ্জ করে বলতে চাই, জিজ্ঞেস করুন, খোঁজ নিন। উনি হয়তো জানেন না, হয়তো হোম মিনিস্ট্রি থেকে চিঠি এসছে, এখানে এসে মিথ্যে কথাটা বলে গেল। 23শে চিঠি এসছে দুপুরবেলা 7টার মধ্যে রিপ্লাই, 25শে চিঠি এসছে again by 7 o'clock reply with full data, computerized full data, যে আপলোড করা যায়। এবং আপনারা শুনে হয়তো অবাক হবেন, বা কেউ কেউ আপনারা অনেকে জানেন, 20টা ডিস্ট্রিক্টে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার্সরা রয়েছে, তার লিস্ট আমার কাছে রয়েছে। এবং কতজন আছে প্রত্যেকজনের লিস্ট আছে। বলেন, আলোচনার পরে কেউ প্রশ্ন করলে আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ পড়ে দিতে পারি যে কতজন এসেছেন। যে ডেটা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া হয়েছিল ব্লক লেভেল অব্দি দেওয়া। রাজু এসে বলছেন পশ্চিমবঙ্গের কোন ডিস্ট্রিক্টকে আমি নিইনি, আমাদের 20টা ডিস্ট্রিক্ট এর মধ্যে আসা উচিত ছিল। কিন্তু কি অজুহাত দেওয়া হলো? মিথ্যাচারের মাধ্যমে আমরা নাকি ডেটা দিইনি। আমি চ্যালেঞ্জ করে বলছি 23 তারিখের 7টার সময় চিঠি গেছে, যখন 23 তারিখ দুপুরবেলা তোমরা আমাদের কাছে চেয়েছো। 25 তারিখে চিঠি গেছে, যখন 25 তারিখে চেয়েছো। আমি তো একেবারে অবাক যে ভারতবর্ষের অর্থমন্ত্রী মেপে কথা বলা উচিত। হ্যাঁ, প্রধানমন্ত্রী কি বলেছেন চীন সম্বন্ধে? আরেকজন প্রধানমন্ত্রী বলেছেন যে ওর মেপে কথা বলা উচিত ছিল।
আমি সিম্পল জিনিসটাই চাইছি, যে এই কথাটা যে আপনি যখন বললেন যে ডেটা পাইনি বলে আমরা তোমাদের ডিস্ট্রিক্টে ইনক্লুড করিনি 50,000 কোটি টাকার স্কিমে, একদম উদ্দেশ্য প্রণোদিত, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই অ্যাকশন। আর এর আর কোনো এক্সপ্লেনেশন পাওয়া যাবে না। কেন চিঠি আমাদের হাতে আছে, তাদের কাছেও আছে। মাননীয় অর্থমন্ত্রী দয়া করে সেই চিঠি বের করুন, করে পাবলিক অ্যাপোলজি করুন যে আমি জানতাম না, হয়তো হোম ডিপার্টমেন্ট থেকে হোম ডিপার্টমেন্টে চিঠি গিয়েছিল, আমি এটা একটু ভুল করে বলে দিচ্ছি। ঠিক আছে, আপনি পাবলিকলি অ্যাপোলজাইজ করুন। এরপরে আপনাদের কাছে আসছি, আরো দু একটা কথা উনি বলেছেন যেগুলো আমার খুবই খারাপ লেগেছে। বাংলা শস্য বীমা স্কিম, এর আগে এটা ফসল বীমা নাম ছিল, পরে আমরা শস্য বীমা করি। এন্টায়ার প্রিমিয়াম ইন্স্যুরেন্স বর্ন বাই দ্য স্টেট 44 লক্ষ, 25 লক্ষ ছিল, 44 লক্ষ শস্য বীমা স্কিমে রেজিস্টার করেছে, যা 86% ইনক্রিজ। খারিফে 220 একটা নতুন জিনিস হচ্ছে, এসব কি উনি জানেন না? সেই নতুনটা কি? আপগ্রেডেশন, টেকনোলজি বেসড বাংলা শস্য বীমা স্কিম। টেকনোলজি বেসড তার মানে কি? রেইনফল ডেটা, কেন কত বৃষ্টি হচ্ছে, তার উপরে কত ফসল নষ্ট হয়েছে সেটা ক্যালকুলেট করা যায়। রিমোট সেন্সিং রিমোট সেন্সিং থ্রু স্যাটেলাইট, তার জন্য আমরা তৈরি করেছি। গ্রাউন্ড ট্রুথ এক্সারসাইজ, এটাকে বলে গ্রাউন্ড ট্রুথ, গ্রাসরুটস লেভেলে সত্য কি, তার জন্য এক্সারসাইজ তৈরি হয়েছে। এখন তিনি এসে বলে গেলেন যে বাংলার, তিনি জানেনই না অথবা জানেন কিন্তু ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন যে বাংলা শস্য বীমা যে আছে এ কথা স্বীকার করতে তার অসুবিধা হলো। আমি বলবো পাবলিকলি এসে বলুন, ইয়েস আই হ্যাভ কাম টু নো দ্যাট দেয়ার ইজ বাংলা শস্য বীমা যোজনা। পিএম ফসল বীমা যোজনার কথা বলে গেলেন, আমাদের এখানে নাকি ইন্স্যুরেন্স পায় না, 100% আমরা দিচ্ছি প্রিমিয়ামের টাকা, 1 পয়সা কৃষককে দিতে হয় না। 44 লক্ষ কৃষক তাতে রেজিস্টার করেছে, 86% ইনক্রিজ হয়েছে। এবং এর উপরে আপনাদের আরো যদি আপনারা জানতে চান আমি বলে দিচ্ছি, এটা 45 লক্ষ, সরি লেটেস্ট ফিগার 45 লক্ষ হয়েছে। 2018-19 রবির ফসলের জন্য 36.78 লক্ষ বেনিফিটেড হয়েছে, রেজিস্টার্ড হয়েছে, এবং তাদের যা বেনিফিট তা পাওয়া উচিত। 2019-এ খারিফ ক্রপের জন্য 36.71 লক্ষ শ্রমিক কৃষক এতে এনরোল হয়েছে এবং বেনিফিটেড হয়েছে। রবি ক্রপ 2019-20-তে 36.73 লক্ষ বেনিফিটেড হচ্ছে, এবং অলরেডি খারিফ ক্রপের জন্য 2020-তে 35.82 অলরেডি রেজিস্টার্ড এন্ড বিং বেনিফিটেড। এবং কত টাকা খরচ? 2253 কোটি, 2253 কোটি, 2253.84 crores এতে আমরা ব্যবহার করছি। এবং সেহেতু আজ আপনাদের এইটা বলতে চাই যে নানা ক্ষেত্রে অসত্য, মিথ্যা, বিভ্রান্তি সৃষ্টি। কোভিড এর ক্ষেত্রে 1000 কোটি রাজ্য খরচ করেছে,
এক পয়সা দেন। আমফানের ক্ষেত্রে রাজ্য চেয়েছে 1,02,1.02 lakhs আমাদের ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রী এলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে সার্ভে করলেন, সবাই খুব উচ্ছ্বসিত যে হয়তো উনি কিছু বলবেন বড় করে। কি বললেন? 1,000 কোটি দেব। 1,000 কোটি, যেখানে 1 লক্ষ বেশি তারা অলরেডি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সেহেতু এবারে আমি দু একটা আরো ছোট ছোট প্রশ্নে আসছি। কেন্দ্রীয় সরকারের প্যাকেজ, আমি অবাক হয়ে গেলাম। উদাহরণ আপনাদের দিচ্ছি। ইউকেতে তাদের, বাই দ্য ওয়ে, তাদের জিডিপি, ইউকে মানে ব্রিটেন বলতে পারেন, বা আমরা সাধারণত ইউনাইটেড কিংডম বলি, তাদের জিডিপি আমাদের জিডিপি থেকে অল্প কম, পার ক্যাপিটা আমাদের অনেক কম, কিন্তু টোটাল জিডিপি মোটামুটি কাছাকাছি। তারা ফার্লো স্কিম করেছে। সেটা কি? আপনি, আপনার কাছে কর্মচারীরা আছেন, তারা আসতে পারছেন বা কোভিডে ভুগছেন, তাহলে 80% তাদের স্যালারি সরকার দেবে, ক্যাশ। ক্যাশ ইজ দি ইস্যু। আর তার নম্বর কত? 3 মিলিয়ন। ওদের দেশে 30 লক্ষ মানুষের আর আন্ডার ফার্লো জাস্ট নাও, যেটা বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। সরি, আই এম কারেক্টিং মাইসেলফ। 3 বিলিয়ন পাউন্ডস তারা দিচ্ছে। সেহেতু একটা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ইউকে ইজ এ কেস ইন পয়েন্ট। আমাদের এখানে ক্যাশ কি দেওয়া হচ্ছে? 0.025% অফ জিডিপি। ইউকে কে কত দেওয়া হয়েছে? 15%। ইউএসএ কত দিচ্ছে? ক্যাপিটালিস্ট ইকোনমি, সরকার বিশেষ কাজ করার কথা না। ইউএসএ 13% দিচ্ছে জিডিপি, জাপান 20% দিচ্ছে। আমাদের এখানে ক্যাশ কত? 0.25%। ফিসকাল স্টিমুলেশন, ক্যাশ ছেড়ে দিন, ক্যাশ ব্যতীত আরো কিছু গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, সরকারের তরফ থেকে এক্সপেন্ডিচার, সেটার পার্সেন্টেজ কত জিডিপির? 0.9 থেকে 1.1 এস্টিমেট। কেউ কেউ বলে 1%, কেউ বলছে 1.1, অথবা কেউ বলছে 0.9। হওয়ার কথা কত? 10% জিডিপি বলেছিলেন প্রধানমন্ত্রী, 10% জিডিপি দেবে। বাকি টাকাটা কি? বাকি টাকা লোনস। এই অবস্থাতে মানুষ দৌড়ে দৌড়ে গিয়ে ব্যাংকে গিয়ে লোন নেবে? এই সম্বন্ধে আপনাদের কথা বলতে চাই। 15 দিন আগে 6.5 লক্ষ কোটি টাকা দেখা গেল ব্যাংকরা রিজার্ভ ব্যাংকে দিয়ে রেখেছে। তারা ইন্টারেস্ট কি পাচ্ছে তার জন্য? 3.25%, 3%-এর অল্প বেশি। তাতেই সই, ধার দিচ্ছে না। পশ্চিমবঙ্গে ধার দিয়েছে ছোট ব্যবসায়, তার আপনারা মিডিয়ার মাধ্যমে নিশ্চয়ই জেনেছেন। আমি সারা ভারতবর্ষের কথা বলছি। 6.5 লক্ষ কোটির বেশি ব্যাংক পার্ক করে রেখেছে রিজার্ভ ব্যাংকে, ধার না দিয়ে। আর প্যাকেজ কি বলছে? প্যাকেজ বলছে ধার দিচ্ছি। কত পার্সেন্ট ধার দিচ্ছি? 9% অফ দ্য 10% হচ্ছে ধার। আর ব্যাংক বলছে আমি ধার দেবো না, আমি 6.5 লক্ষ কোটির কাছাকাছি আমি ব্যাংকে পার্ক করে রেখেছি, রিজার্ভ ব্যাংকে, আমি 3.25% ইন্টারেস্ট পাই, তাই সই। কিন্তু আপনি যদি টাকা জমা দিয়েছেন ব্যাংকে, আপনি ইন্টারেস্ট কি পান? আপনি অন্তত 6.5-7% পান। বাকি টাকাটা কোথা থেকে আসবে? দে ডোন্ট কেয়ার। বলছে আমি এখন ধার দেবো না। এই অবস্থায় প্যাকেজ দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, ক্যাশ কম্পোনেন্ট 0.25% অফ জিডিপি। ফিসকাল স্টিমুলাস, যেটা সরকারের পয়সা থেকে, যেটা
কেনজিয়ান মাল্টিপ্লায়ার বলা হয়, আমরা বারবার বলেছি, সেটা কত? 0.9 to 1.1, হয়তো 1%। সেহেতু যে মানুষটির হাতে এই লাগাম রয়েছে, তিনি সেই লাগামকে ছেড়ে ইকোনমিকে বাঁচাতে পারে, তিনি সেসব কাজ ছেড়ে দিয়ে পশ্চিমবঙ্গে এসে যে কোনোদিন লোকসভা ইলেক্টেড হয়, তিনি কার বিরুদ্ধে বলছেন? তিনি 7 বার মানুষের আশীর্বাদ নিয়ে লোকসভায় গেছেন, তিনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তার নাম করে বলছেন। আমি তো বিশ্বাসই করতে পারছি। সেহেতু আমি এই বলে শেষ করতে চাই, আরো কিছু বলার ছিল। বাংলা শস্য বীমা যোজনার কথা বলেছি, কৃষক বন্ধুর কথা বলেছি, আমাদের পরিযায়ী শ্রমিকদের কথা বলেছি, এবং তার সঙ্গে আয়ুষ্মান ভারত, স্বাস্থ্য সাথী, একটা কথা বলে শেষ করি। স্বাস্থ্য সাথী সম্বন্ধে বলতে চাই, বলে গেলেন উনি, তাই বলছি। আয়ুষ্মান ভারতে পশ্চিমবঙ্গ পার্টিসিপেট করেনি, কত লোকের বেনিফিট চলে গেল পশ্চিমবঙ্গে, কত একটা নম্বর দিয়েছেন এতজনের। উনি কি জানেন না যে 2016-তে, আজ নয়, 2016-তে স্বাস্থ্য সাথী শুরু করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 2018-তে এলো আয়ুষ্মান ভারত। 2000, তার মানে নকল করা হলো। কেন্দ্র চেষ্টা করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রামকে কোন রকমের নকল করবে। মেনে নাও যে পশ্চিমবঙ্গে দুর্দান্ত কাজ করেছে 2016 থেকে। কত ফ্যামিলি পশ্চিমবঙ্গে এই স্বাস্থ্য সাথীর থেকে বেনিফিটেড হয়েছে? 1.5 crore families, তার মানে 7.5 কোটি মানুষ has been benefited from স্বাস্থ্য সাথী। স্বাস্থ্য সাথী started in 2016। কত টাকা বছরে আমরা বরাদ্দ করেছি? 1362 কোটি পার ইয়ার, 100% স্টেট ফান্ডেড স্বাস্থ্য সাথী। এছাড়া সমস্ত ফ্রি সরকারি এবং কিছু প্রাইভেট হাসপাতাল, যেখানে আয়ুষ্মান ভারতী কিন্তু বলছি 60% কেন্দ্রীয় সরকার দেবে, 40% রাজ্য দেবে। আমরা অলরেডি 2016-তে স্বাস্থ্য সাথী প্রোগ্রাম একদম শুরু করে দেওয়া হয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন অ্যাজ হেলথ মিনিস্টার, চিফ মিনিস্টার ব্যতীত হেলথটা উনি দেখেন, হেলথে উনি শুরু করেছিলেন। জবাব দাও, বলে গেলে আয়ুষ্মান ভারত। আরে তুমি কি জানো যে স্বাস্থ্য সাথী সাকসেস ইজ আ example in India today? 1.5 crore families means 7.5 crore people have been benefited by this. এটা আমি ছেড়ে দিচ্ছি যে সরকারি এমপ্লয়িরা 100% বেনিফিট পান ইন দেয়ার সিস্টেম। সেহেতু আমি শেষে এইটাই বলতে চাই যে আমি খুব দুঃখিত, আমি আশ্চর্যান্বিত যে ভারতবর্ষের অর্থমন্ত্রী, যার কথায় প্রতিটি কথা মেপে মেপে বলা হয়, তিনি আজ হঠাৎ তার টুপিটা পাল্টে, হ্যাটটা চেঞ্জ করে বিজেপি হয়ে হঠাৎ এসে বলে গেলেন মিথ্যাচার। তার প্রমাণ আপনাদের আমি দিয়েছি, চ্যালেঞ্জ করে বলেছি। বিভ্রান্তি, কনফিউজ করে গেলেন। আর থার্ড, ধামা চাপা দেওয়ার চেষ্টা করলেন, বাট রেকগনাইজই করলেন না যেগুলো সত্য। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। আমি আজকে এইটা বলেই শেষ করতে চাই যে রাজনৈতিক প্রণোদিত হঠাৎ কোভিড এর মাঝখানে আর্থিক অবস্থা তলানিতে, আরো খারাপ হবে, 5% জিডিপি কম হয়ে যাবে এই বছর, সেইটাকে না সামনে হঠাৎ মাননীয় অর্থমন্ত্রী যে রোলটা প্লে করলেন, এটা কিন্তু মানুষ ক্ষমা করবে না। মিথ্যাচারের ক্ষমা করবে না, বিভ্রান্তি ক্ষমা করবে না,
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা। ধন্যবাদ, নমস্কার। কিছু প্রশ্ন হলে নিশ্চয়ই আমি নেব। ও ও স্যার শুনতে পাচ্ছেন? ডক্টর মিত্র আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছি। 1 মিনিট আমি আপনাকে ভিডিওতে নিয়ে আসি। আপনি বলুন, কি বলছেন একটু দয়া করে বলবেন। ডক্টর মিত্র, আজকে আপনি বিশদে অনেকগুলো কথা বলেছেন, আমরা শুনলাম, আমরা নোট নিলাম। একটা ব্যাপার যেটা উনি কালকের বক্তব্যে বলেছেন, যে এই যে এত বড় একটা আমফান যার অভিঘাত আমরা এখনো পর্যন্ত দেখছি, এইটা নাকি 11 দিন আগে কেন্দ্র রাজ্যকে সতর্ক করেছিল, কিন্তু উনি ইঙ্গিত করছেন যে রাজ্য সে ব্যাপারে গুরুত্ব দেয়নি বলেই এত বড় বিপর্যয় বাংলায় হলো। এইটা নিয়ে আপনি যদি একটু আলোকপাত করেন। দেখুন, এতগুলো অসত্য উনি বলে গেছেন, যার প্রমাণ নিয়ে আজ আপনাদের সামনে আমি বললাম। সেই তো এটাও সেই অসত্যর মধ্যে আসতে পারে। অ্যাট দিস পয়েন্ট আপনি জানেন আমি তথ্য ছাড়া কথা বলি না। না, আমি নিশ্চয়ই দেখে আমি চেক করব এবং সেই সম্বন্ধে কি আলোচনা হয়েছে আমি দেখব। এটা সম্ভব নয় বলে আমি বিশ্বাস করি যে কেন্দ্রীয় সরকার আমাদের ওয়েদার সিস্টেমের মাধ্যমে অ্যাকিউওয়েদার বা ওদের নিজের প্রেডিকশনে আমাদের বলবে, আর আমরা সেটার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি হবেন না। এটা কি আপনি বিশ্বাস করেন? যিনি রাস্তায় নেমে তিনি কাজ করছেন তার নিজের শারীরিক অবস্থার রিস্ক নিয়ে। একেবারে। আমি এই যে মিথ্যাচার যেগুলো সমস্ত একটা করে ধরে ধরে আপনাদের সামনে বললাম, আমার ফার্স্ট রিয়াকশন হচ্ছে এটা সম্ভব নয়। এটাও কেউ ওকে বলে দিয়েছে। ওই মিথ্যাচারের মধ্যে যেরকম বললেন যে আমরা ডেটা দিইনি মাইগ্রেন্ট ওয়ার্কার্সদের জন্য, এবং আপনাকে আমি এক্সাক্ট ডেট বলে দিয়েছি, নিশ্চয়ই তারই মধ্যে হবে। তবে এক্স্যাক্টলি আপনাকে উত্তর দিতে হলে আমাকে জেনে বলতে হবে, তার কারণ আপনি জানেন আমি তথ্য বিনা বলবো না। আমার ধারণা, আমি শুনেছি, কেউ আমাকে বলেছে এটা একটা অসম্ভব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন প্রোঅ্যাক্টিভ লিডার 11 দিন আগে খবর পাবে এবং তিনি অলরেডি প্রিপারেশন করেছেন। ভুলে যাবেন না, হয়তো 5.5 লক্ষ ফার্স্ট রাউন্ডে মানুষকে সরিয়ে আনা হয়েছিল, আপনার মনে আছে? না হলে আরো বড় ঘটনা হতো, হাজার হাজার মানুষ মরে যেত। কি করে তারা সরে এলো? তার কারণ উনি যে মুহূর্তে জেনেছেন সেই প্রিকশন নিয়েছেন। এ ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই যে সুন্দরবনের মতন জায়গা থেকে, যেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপিং, নতুন ব্রিজ ট্রিজ তৈরি হচ্ছে, সেখান থেকে মানুষকে সরিয়ে আনা হয়েছে জাহাজে করে। এটার অ্যাপ্রিসিয়েশন করা উচিত ছিল না ওর? যে 5.5 লক্ষ থেকে চলো শেষ পর্যন্ত 10 লক্ষ লোকে গিয়ে দাঁড়িয়েছে। আমার লেটেস্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে 10 লক্ষ মানুষকে মাননীয় মুখ্যমন্ত্রী বাঁচিয়ে নিয়ে এসেছেন, এসে তাদের এমন জায়গায় এনেছেন যে তারা এফেক্টেড হয়নি। তো 10 লক্ষ লোককে যে আনা সম্ভব হলো, এটার জন্য কৃতিত্ব দেবেন না?
মানে আপনি এটাই বলতে চাইছেন যে সরকারি জায়গা, কেন্দ্র রাজ্য, এর তো একটা সাংবিধানিক একটা সম্পর্ক নির্ধারণ করা রয়েছে, সেইখানের বাইরে বেরিয়ে শুধুই রাজনীতি করছেন নির্মলা। একদম, শুধু রাজনীতি করছেন তাই নয়, এমন রাজনীতি করছেন যা মিথ্যাচারের উপরে নির্ভরশীল, যার উদাহরণের সঙ্গে আমি আপনাদের তথ্য দিয়ে দিয়েছি, যা বিভ্রান্তিকর রাজনীতি। আমি বুঝতে পারি আপনি রাজনীতি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করুন, আপনি ক্রিটিক করুন ডেটা দিয়ে, যা ডেটা দিচ্ছেন তা মিথ্যা। সে তো এটাও তারই মধ্যে ধরতে হবে, আগে তোমার বলা উচিত ছিল যে ওয়েস্ট বেঙ্গল রেকর্ড করে দিয়েছে যে এতজন মানুষকে তারা বাঁচিয়ে এনেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এফার্টে। She should have recognized that this is normal process. যে আমফানের মতন সাইক্লোনে রাজনীতি হয় না। Let's do a question. Okay. Dr. Mitra, Moni Deepa here Yes. from NDTV, and Yes. you have been speaking in Bangla mostly. I Yes. just thought I would ask you for a comment in English. Long and short of it, are you calling the finance minister at the center a liar? What I'm saying in no uncertain terms is what she has said is founded in what you can say complete wrong information. Now, if you want to be kind to her, you can say unsubstantiated, absolute wrong information. If you want to be unkind to her or you want to be straightforward, you can say these are lies. Which ones I have said specifically. I have Yes. given the data for that. So I would say either people have misinformed her, or she doesn't care to know, or for suddenly to leave the Indian economy and its crisis situation to come and talk about a political process of based on falsehood. Yes, I would say half the evidence, half the matters I've given you evidence that is based on falsehood. Why? Migrant workers, we have not given the data. False. On 23rd of June, the letter came at about 1 o'clock or 2 o'clock. By 7 o'clock, the data for districts was given. Again on 25th, at block level, data was asked for. By the evening, by 7 o'clock, the data was given. And she has come and said, they have been left out 20 districts of West Bengal where migrant workers are there, and I have a list to give you. Has been left out. Why? Because we did not give the data. Isn't this falsehood? What else would you call it? She said she has given 10,000 crores for COVID. Hello? Yes. I've just checked with my office. Nothing has been given for COVID. Isn't that falsehood? 10,000 crores. So, series of falsehood. Then I have said also, she has tried to avoid. In Bengali, we say, you try to cover the fish with sag. It's not possible. So, don't talk about things that have happened. Shasto Shati, case in point, started in 2016, pretends the Ayushman Bharat people have lost because they haven't joined it. Hello. It is already there from 2016. And the numbers are phenomenal. Allocation is 1,362 crores per year. 1.5 crore people have taken advantage of this scheme, that not people, families, which means 7.5